আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান পাওয়া নিয়ে যা বলছে ইরান। জানিয়ে দেব ইসরায়েলের ঘুম হারাম করে ট্রাম্প কি ইরানের প্রেমে পড়লেন। এরপর রয়েছে গোপনে প্রাণঘাতী মাদক মিশিয়ে দেওয়া হচ্ছে তিরানে, গাজায় ভয়াবহ অভিযোগ। সর্বশেষ থাকছে ফিলিস্তিনি যোদ্ধাদের ৬০ সদস্য গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চীনের কাছে থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান পাওয়া নিয়ে যা বলছে ইরান। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনব্যাপী সংঘাত নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রমাণ করলেও ইরানের সামরিক সক্ষমতার একটি স্পষ্ট দুর্বলতা সামনে এসেছে, সেটি হলো আধুনিক যুদ্ধবিমানের অভাব। এই অভাব ইরান কৌশলগতভাবে টের পেয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ফলে দেশটির আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছে। সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করা হয় ইরানের চীন থেকে অত্যাধুনিক যে-10C যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি করেছে। ভারত চীন সীমান্ত সংঘাতে কার্যকরভাবে ব্যবহৃত এই যুদ্ধবিমান নিয়ে আগ্রহ বাড়ে এবং খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ইরান সরকার এই তথ্য সরাসরি অস্বীকার করছে। তারা জানিয়েছে চীনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এই সংক্রান্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। শনিবার ২৮ জুনের ইরানের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানায়, চীনের একটি সংবাদ মাধ্যমকে কেন্দ্র করে কিছু আন্তর্জাতিক রিপোর্ট দাবি করছে ইরানি প্রতিরক্ষা ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাজিরজাদে তার বেইজিং সফরে যে-10C কেনার বিষয়ে আলোচনা করেছেন। এটি মিথ্যা এবং ইহুদি সন্ত্রাসী রাষ্ট্রের ছড়ানো প্রোপাগান্ডা। প্রসঙ্গত, ইসরায়েলের ইরান যুদ্ধ শেষ হওয়ার পরপরই ইরানি প্রতিরক্ষামন্ত্রী চীন সফরে যান। এরপরে এই গুজব ছড়াতে থাকে যে তিনি যুদ্ধবিমান কেনারের উদ্দেশ্যে চীনে গেছেন। তবে সংশ্লিষ্ট সূত্রে ব্যাখ্যায় জানা যায়, এই সফরের প্রকৃত উদ্দেশ্য ছিল সাংহাই সহযোগিতা সংস্থার SCO প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ এবং দ্বিপাক্ষিক নিরাপত্তার সহযোগিতা, কৌশলগত সম্পর্ক জোরদার করা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা। অস্ত্র ক্রয় এই আলোচনার অংশ ছিল না। ইসরায়েলের ঘুম হারাম করে ট্রাম্প কি ইরানের প্রেমে পড়লেন? মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় হঠাৎ বড় পরিবর্তন ইঙ্গিত মিলছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের উষ্ণতা বাড়ছে, অন্যদিকে ঐতিহাসিক মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্বই দৃশ্যমান হচ্ছে। এমন পরিবর্তন কেবল ৩ রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র অঞ্চলে শক্তির ভারসাম্যের প্রভাব ফেলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বারবারই বৈরতা ও অবিশ্বাসের বন্ধনে বাঁধা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব ও যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের ঘটনা তাদের সম্পর্কের দীর্ঘস্থায়ী অবনতি ঘটায়। ২০১৫ সালের পরমাণু চুক্তি ছিল এক সম্ভাবনাময় অধ্যায়, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একতরফা চুক্তি ত্যাগ করে সে সম্ভাবনাকে ভেঙে দেয়। এরপর কয়েক বছর উত্তেজনা চললেও ২০২৫ সালে এসে দেখা যাচ্ছে এক নতুন ধারা যুক্তরাষ্ট্রের ইরানকে ঘিরে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। এর নেপথ্যে রয়েছে ভূরাজনৈতিক বাস্তবতা, তেল গ্যাসের অর্থনীতি এবং চীন রাশিয়ার বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ। সম্প্রতি ইসরায়েলের সঙ্গেই ইরানের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায়। প্রথমে ইরানের হামলা চালায় ইসরায়েল, পরে ইরান সরাসরি ইসরায়েলের শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আবার ইসরায়েল ও ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুক্তরাষ্ট্র প্রথমে এই সংঘাত সরাসরি জড়িত না হলেও পরে নিয়ন্ত্রিত হস্তক্ষেপ তিনি অনুসরণ করে ইরানের কিছু স্থাপনা লক্ষ্যবস্তু হামলা করে। এই হামলায় ছিল এমনই সীমিত, যা দেখে বিশ্লেষক একে সামরিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবেও আখ্যা দিয়েছেন। এদিকে ইসরায়েলকে রক্ষায় ইরানে ৬০ থেকে ৮০টি ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে, এই উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থার টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ $12 থেকে $15 মিলিয়ন। তাই এই ইন্টারসেপ্টরের মোট খরচ $810 মিলিয়ন থেকে $1.215 বিলিয়ন মধ্যে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে $1 বিলিয়ন বেশি হারাতে হয়েছে। প্রেস ও কূটনৈতিক সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে, বিশেষ করে ওমান, কাতার ও সুইজারল্যান্ডের মাধ্যমে। আলোচনার মূল বিষয় তিনটি: ইরানের পরমাণু কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানে থাকার নিষেধাজ্ঞা আংশিক শিথিলতা। কিছু আন্তর্জাতিক সংস্থা দাবি করছে যুক্তরাষ্ট্র এমনকি ইরানের জন্য $30 বিলিয়ন একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিনিয়োগ প্রকল্প বিবেচনা করছে, যদি ট্রাম্প প্রশাসন তা প্রকাশ্যে অস্বীকার করছে। তবে যুক্তরাষ্ট্রের এই ইরানমুখী দৃষ্টিভঙ্গি আরেকটি বড় কারণ ইরানের বিপুল প্রাকৃতিক সম্পদ।
ইরান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইরানে রয়েছে বিরল খনিজ যেমন লিথিয়াম, ইউরেনিয়াম ও কপার, যেগুলো আধুনিক প্রযুক্তি, গ্রিন এনার্জি ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। এর বাইরে রয়েছে ইরানের দ্রুত উন্নয়নশীল সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন ও হাইপারসনিক মিসাইল প্রযুক্তি, যা বিশ্ব শক্তিগুলোকে দৃষ্টি আকর্ষণ করছে। গোপনে প্রাণঘাতী মাদক মিশিয়ে দেওয়া হচ্ছে ত্রাণে, গাজায় ভয়াবহ অভিযোগ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিতরণ করা ত্রাণ সামগ্রী থেকে মাদকগুলো উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের বরাতে জানা গেছে, মার্কিন ইসরায়েলি ত্রাণকর্মীগুলোর মাধ্যমে সরবরাহকৃত আটার ব্যাগের ভেতর থেকে অক্সিকোডন নামের এক ধরনের শক্তিশালী ও আসক্তিকর ব্যথানাশক বড়ি পাওয়া গেছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে কার্যালয় জানায়, আমরা এখন পর্যন্ত 4 ব্যক্তির কাছ থেকে প্রত্যক্ষ সাক্ষ্য পেয়েছি যারা বিতরণ করা আটার ব্যাগের ভিতরে এই বড়ি পেয়েছেন। এতে আরও সতর্ক করে বলা হয়, কিছু ক্ষেত্রে মাদক গুঁড়ো করে কিংবা দ্রবীভূত করে ইচ্ছাকৃতভাবে আটার সঙ্গে মিশিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। অক্সিকোডন মূলত ক্যান্সার রোগীদের তীব্র ব্যথা উপশমে ব্যবহৃত হয়, তবে এটি অত্যন্ত আসক্তিকর এবং অতিমাত্রায় গ্রহণ করলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যার মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, বিভ্রম ও মৃত্যু ঝুঁকি। এই সমস্ত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে আটার ব্যাগের সঙ্গে মাদকের বড়ি দেখা যায়। এরপরে গাজা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি প্রকাশ্যে আনে। স্থানীয় এক ফার্মাসিস্ট ওমর হামাদ একে গণহত্যার নিকৃষ্টতম রূপ বলে অভিহিত করেছেন। অন্যদিকে গাজার চিকিৎসক খলিল মাজেন আবু নাদা ফেসবুকে লিখেছেন, এই মাদক আমাদের সামাজিক চেতনা ধ্বংসের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। গাজার গণমাধ্যম কার্যালয় এই ঘটনার জন্য ইসরায়েলকে পুরোপুরি দায়ী করছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল গাজায় অবরোধের সুযোগ নিয়ে সাহায্য ও সহায়তার নামে মাদক পাচারের কৌশল নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোকে তারা মৃত্যুকূপ বলেও আখ্যা দিয়েছে। সংস্থাটির কার্যক্রম নিয়ে ক্রমবর্ধমান বিতর্ক। এই ঘটনার কেন্দ্রে রয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি মার্কিন ইসরায়েলি সংস্থা, যা বর্তমান গাজায় ত্রাণ বিতরণের সক্রিয় ভূমিকা রাখছে। তবে আন্তর্জাতিক বহু মানবাধিকার সংস্থা জিএইচএফের বিরুদ্ধে স্বচ্ছতার অভাব ও জবাবদিহি না থাকায় অভিযোগ তুলেছে। গত বুধবার 15টি মানবাধিকার আইন সহায়তা সংস্থা একযোগে জিএইচএফের কার্যক্রমের স্থগিতের দাবি জানিয়েছে। তাদের ভাষায়, সংস্থাটি আন্তর্জাতিক মানবিক তৎপরতা বাধার সৃষ্টি করছে এবং গাজায় ফিলিস্তিনের জোরপূর্বক বাস্তুচ্যুত করে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সহযোগিতা করছে। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিগত 1 মাসে জিএইচএফের পরিচালিত সহায়তা কেন্দ্রগুলোকে আশেপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 516 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই বিষয়ে ইসরায়েলি পত্রিকা হারেজ শুক্রবার জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক সৈন্য স্বীকার করছে তারা জিএইচএফের পরিচালিত সহায়তা কেন্দ্রে অবস্থানরত নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মিডল ইস্ট আই জিএইচএফের কাছে এই অভিযোগের বিষয়টি প্রতিক্রিয়া জানতে চাইছে। সংস্থাটি এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফিলিস্তিনি যোদ্ধাদের 60 সদস্য গ্রেপ্তার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেন জানিয়েছে, তারা পশ্চিম তীরের ফিলিস্তিনি যোদ্ধাদের একটি বড় নেটওয়ার্ক ভেঙে দিয়েছে এবং এ পর্যন্ত 60 জনের বেশি হামাস সদস্যকে গ্রেপ্তার করেছে। এটি গত 1 দশকে এই অঞ্চলে পরিচালিত সর্ববৃহৎ জটিলতম নিরাপত্তা অভিযান বলে দাবি করছে সংস্থাটি। খবর টাইমস অফ ইসরায়েলের। রবিবার এক বিবৃতিতে সিনবেদ জানায়, গত 3 মাস ধরে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যৌথভাবে পরিচালিত অভিযানে হেব্রনে হামাসের একটি বিস্তৃত ও সুসংগঠিত অবকাঠামো উন্মোচিত হয়েছে, যারা অদূর ভবিষ্যতে গুরুতর হামলার পরিকল্পনা করছিল। সিনবেদ জানায়, অধিকাংশ গ্রেপ্তারকৃত হামাস সদস্যরাই আগে ইসরায়েলের কারাবন্দী ছিল। তারা পশ্চিম তীর অঞ্চলে নতুন সদস্য নিয়োগ, অস্ত্র সংগ্রহ, প্রশিক্ষণ এবং ইসরায়েলি লক্ষ্যবস্তু গুলি ও বোমা হামলার পরিকল্পনা করছিল। খবরে বলা হয়, অভিযানে এখন পর্যন্ত 22টি আগ্নেয়াস্ত্র, 11টি গ্রেনেড, বিপুল গোলাবারুদ ও একটি গোপন অস্ত্রাগারের উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালীন পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহভাজন গ্রেপ্তার করা হয়েছে, যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এই নেটওয়ার্কের সদস্যরা 2023 সালের নভেম্বরে জেরুজালেমের দক্ষিণের রুট 60 চেকপয়েন্টে হামলা চালিয়ে ইসরায়েলি সেনা কর্পোরাল আব্রাহাম ফেতানাকে হত্যা করে। সে ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ জড়িত ছিল কয়েকজন অভিযুক্ত।